দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তো আপনার প্রস্তুতিটা চিন্তা করতে হবে, প্রিপারেশন নিতে হয় আগামীকাল কী হবে এটা। তো আপনি এখন বসে আপনার 3 মাস পরে কী হবে এটা নিয়ে চিন্তা করতে পারবেন। ক্রিকেটে কিন্তু হতাশার কিছু নেই, আপনি প্রতিটা দিন কিন্তু সামনের দিনটা চিন্তা করে কিন্তু আগাতে হবে। টপ ক্লাস ব্যাটসম্যান যারা আমাদের ফ্রন্ট লাইনের ব্যাটসম্যান আছে, এরা যদি একটু অফ ফর্মে থাকে অবশ্যই দলের জন্য একটা চিন্তা থাকে। আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যদি বেশি না খেলে প্লেয়ারদের কিন্তু আপনি মূল্যায়ন করতে পারবেন। সাকিব আল হাসান বলছিলেন যে এই গরমের যে খেলাটা হলো খুবই অমানবিক ছিল, কিন্তু স্পেসিফিক এই ওয়ার্ডটাই তিনি ইউজ করেছেন। আপনার কাছে কি মনে হয়েছে রিশিডিউল করা যায় সামনে এইসব গরমের? বাট এখন দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে এভরি আদার ডে ম্যাচ হচ্ছে, এখানে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা অ্যাডজাস্ট করে কিন্তু ডিফিকাল্ট এই জায়গায়। আপনি যদি ন্যাশনাল প্লেয়ারদের যদি অ্যাটলিস্ট 70 to 75% যদি ম্যাচের যদি অ্যাভেলেবেল যদি চান, তাহলে কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট। তো সেই হিসাবে অ্যাভেলেবল করতে গেলে কিন্তু তখন ডোমেস্টিক ক্রিকেটটাকে আপনাকে সাজাতে হয়। তো সেই হিসাবে এইবারেই তো আপনার এপ্রিলে এত গরম পড়েছে, আমরা তো গত আপনার 10 বছরের ইতিহাস যদি দেখেন এত গরম তো পড়ে, এটা তো সারপ্রাইজ। তো তারপরেও আপনি দেখেন এখন মে মাসেও টেস্ট ম্যাচ খেলতে হয়, জুন জুলাইতেও কিন্তু টেস্ট ম্যাচ খেলতে হয়। তো সেই হিসাবে এখন কিন্তু আর কোনো সারা বছরই কিন্তু ক্রিকেট, তো সেই হিসাবে অ্যাডজাস্ট করে কিন্তু খেলতেই হবে। ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের কথা বলছিলেন, আমাদের ক্রিকেটার আসলে খুব একটা ইন্টারন্যাশনাল মানে যত ইঞ্চি থাকুক না কেন ঘরোয়া লিগ ওইভাবে খেলতে পারে না। ডিপিএলটা সরে বিসিএল এনসিএল তো খেলেই না কোনো দুজন ক্রিকেটার ছাড়া। সেক্ষেত্রে মানে রোজার মধ্যেও পড়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগটা। মানে আপনাদের পক্ষ থেকে যেহেতু আপনি প্রোগ্রামসের, আপনাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা থাকবে কি না করা যায়? এবার একটা চিন্তাভাবনা করা হচ্ছে যাতে ফার্স্ট ক্লাস ক্রিকেটের যাতে আমাদের ন্যাশনাল প্লেয়ার অ্যাটলিস্ট 50% to 60% ম্যাচ যাতে ওরা খেলতে পারে, এই জিনিসটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে। এবং আশা করছি এটা যদি করতে পারে তাহলে এটা আমাদের ফার্স্ট ক্লাস ম্যাচ যদি আমাদের ন্যাশনাল প্লেয়াররা খেলতে পারে অ্যাটলিস্ট 50%, তাহলে কিন্তু আপনার টেস্ট ক্রিকেটের জন্য পাইপলাইনটা অনেক স্ট্রং হবে। হ্যাঁ, রঞ্জিত যদি কথা বলি, রঞ্জিতে কিন্তু বাধ্যতামূলক, ইভেন ভারতীয় অনেক ন্যাশনাল ক্রিকেটাররা সংখ্যা তো গেছে কন্ট্রাক্ট লেখতেও বাধ্য হচ্ছে রঞ্জিত না খেলার কারণে। আমাদের ক্রিকেটারদের খেলতেই হবে যদি তারা ফ্রি থাকে, এমন কোনো প্রস্তাবনা আপনাদের পক্ষ থেকে থাকে? হ্যাঁ, গত 5 বছর আগে কিন্তু আমরা একটা সিস্টেম করেছিলাম, ফার্স্ট ক্লাস ক্রিকেট না খেললে ওই প্লেয়ারকে আমরা বিপিএলের ড্রাফটে রাখতাম। এটা কিন্তু 5 বছর আগেই করা। এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট যদি না খেলে তাহলে বিপিএলের জন্য আমরা ড্রাফটের মধ্যে নাম দিতাম না। তো এইটা ওইভাবে কিন্তু স্ট্রিক্ট করাই আছে। তো এইটা এই প্রসেসই কিন্তু হচ্ছে, যেহেতু এখন ইন্টারন্যাশনাল ব্যস্ততার জন্যই কিন্তু এই জিনিসটা নিয়ে একটু হালকা হয়ে গেছে। এবং আশা করছি এটা আগামী সিজন থেকে এটা নিয়ে আবার কড়াকড়ি শুরু হবে। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা হচ্ছে যেহেতু টি-20 বিশ্বকাপ, সেক্ষেত্রে প্রিমিয়ার লিগটা টি-20 ফরম্যাটে হতে পারতো কিনা, এটাও সাকিবের একটা ছিল। আপনারা কিন্তু এর আগে একবার করেছিলেন, এটা তো কালকে তো মাননীয় বোর্ড সভাপতি আপনাদের ক্লিয়ার করে দিয়েছে, এটা তো আমাকে আর কিছু বলার নেই। হ্যাঁ, আমি সরাসরি বলি যে দ্বিপাক্ষিক সিরিজটা কি আপনাদের মনোযোগ করতে পারে আকর্ষণ করছে, এটা হচ্ছে বাংলাদেশ মানে যেভাবে বাংলাদেশ যে অ্যাপ্রোচে বাংলাদেশ ক্রিকেটাররা খেলছে। বা এটা একটা দ্বিপাক্ষিক সিরিজে আপনার এটা আপনাকে খেলতেই হবে। তো সুতরাং এটা তো এখানে তো আপনার টেস্ট ম্যাচও ছিল, ওডিআই ছিল, যেহেতু সময় স্বল্পতার জন্য এটা কাট করা হয়েছে, পরবর্তীতে আবার হবে। তো সেই এটা দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তো আপনার প্রস্তুতিটা চিন্তা করতে হবে, এটা আপনাকে চিন্তা করতে হবে। এটা আমাদের এই সিরিজটা খেলার যতটুকু ম্যাচ আছে এটা খেলতে হবে। প্রিপারেশনটা আপনার শুরু হয় ওয়ার্ল্ড কাপে সবসময় আপনি যখন একটা টুর্নামেন্টের ডেটটা দেয় এর থেকে আপনার 2 উইকস আগে থেকে প্রিপারেশনটা শুরু হয়। কারণ এখন কিন্তু যেটা বললাম আপনি ইন্টারন্যাশনাল কিন্তু প্রচুর ক্রিকেট, তো এভরি আদার ডেজ ক্রিকেট। তো এই জায়গায় কিন্তু প্রিপারেশন নিতে হয় আগামীকাল কী হবে এটা। তো আপনি এখন বসে আপনার 3 মাস পরে কী হবে এটা নিয়ে চিন্তা করতে পারবেন না। তো সুতরাং এইভাবেই আগাতে হবে না। এমনিতে প্রিপারেশনটা দেখে বা মানে খেলার ধরনটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জন্য আপনার প্রত্যাশা কতটুকু থাকবে? এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট এই প্রত্যাশাটা এক্সপেকটেশনটা বলা, কারণটা আপনার আমরা খেলবো এমন একটা জায়গায় যেখানে আমরা ইউজ টু না। তারপরে আপনার মাঠ বলেন কোনো কিছু নিয়ে কিন্তু একটা আইডিয়া নেই। তো সেই হিসাবে আপনি দেখেন আপনার প্র্যাকটিস ম্যাচটা খেলবেন আপনি ফ্লোরিডাতে, আপনি মেন ম্যাচগুলি খেলবেন ডালাসে, নিউ ইয়র্ক। তো এটা কিন্তু এক এক জায়গা থেকে এক এক জায়গার ওয়েদার কন্ডিশন আমেরিকায় কিন্তু ভেরি ডিফিকাল্ট আগে থেকে বলা। অন্যরকম ওয়েদার কিন্তু আপনার ক্যালিফোর্নিয়ার ওয়েদার, টেক্সাসের ওয়েদার, দেন নিউ ইয়র্কের অনেক আলাদা। তো সুতরাং অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। সেহেতু তবু হোপফুল যে আমরা আমাদের প্লেয়ারদের এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, পৃথিবীর সব জায়গায় খেলে এবং ইন্টারন্যাশনাল যথেষ্ট এক্সপিরিয়েন্স, যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে ততই মঙ্গল হবে দলের জন্য। ভাই, টি-20 ব্যাটিংটা আপনি দেখেছেন, দুটো অলরেডি ম্যাচ হয়ে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ব্যাটিংটা আসলে একটু হতাশা কিনা, কালকে পাপন ভাই বললেন যে জিনিসটা আপনার কি মনে হচ্ছে যে না আরেকটু ভয়ডরহীন ক্রিকেট খেলা জরুরি কিনা এখন, কারণ যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খুবই সিরিয়াস? আপনার ক্রিকেটে কিন্তু হতাশার কিছু নেই, আপনি প্রতিটা দিন কিন্তু সামনের দিনটা চিন্তা করে কিন্তু আগাতে হবে। এবং ব্যাটসম্যানদের জন্য কিন্তু এভরি ডে ইজ লার্নিং প্রসেসের মধ্যে।
এবং আপনারা এক্সপেক্ট করতে পারেন না ডের কিন্তু সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট বল যে কোনো একটা ব্যাটসম্যানের ঘাড়ে চলে আসতে পারে। তো সুতরাং এটা নিয়ে আক্ষেপের কিছু নেই। আপনি দেখবেন যে গত 1 বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজগুলি কিন্তু যথেষ্ট ভালো খেলেছিলেন এবং এটার জন্য একটু টি20 ফরম্যাটের হোপ ছিল। আমরা এই ফরম্যাটটি কিন্তু আগে থেকে অনেক কিন্তু পিছিয়ে ছিলাম, তো সেই হিসাবে এখন কিন্তু আস্তে আস্তে এই ফর্মেটের সাথে ইউজ টু হয়ে যাচ্ছে। আশা করছি যে সবাই সবার মতো যদি পার্টিকুলার ডেটে ভালো ক্রিকেট খেলতে পারে, আশা করছি সবাই তখন দলের একটা রেজাল্টও পজিটিভ হবে বলে আশা করি। মানে ভাই ব্যাটিং নিয়ে আরেকটু, সেটা হচ্ছে যে স্ট্রাইক রেট নিয়ে একটু সমালোচনা ছিল। নাজমুল শান্তর স্ট্রাইক রেটটা এখনও সেরকম টি20 সুলভ না, কিংবা ওপেনিংয়ে যারা আছেন যেমন লিটন দাস শুরুতে এখনও পর্যন্ত তেমন একটা ভালো হয়ে পড়ছে না। তো এই জিনিসটা আসলে কি মানে বাংলাদেশকে ইন ফিউচার টি20 বিশ্বকাপে মানে চিন্তার কারণ কিনা? যে কোনো জায়গায় আপনার ব্যাটসম্যানদের টপ ক্লাস ব্যাটসম্যান যারা আমাদের ফ্রন্ট লাইনের ব্যাটসম্যান আছে, এরা যদি একটু অফ ফর্মে থাকে অবশ্যই দলের জন্য একটা চিন্তা থাকে। তারপরে যে দুজন ব্যাটসম্যানের কথা বললেন, এদের কিন্তু সামনে মানে গততে অনেক ভালো খেলার রেকর্ড আছে। তো সুতরাং এটা নিয়ে আক্ষেপ করার কিছু না। আপনি দেখবেন রাইট টাইমে যদি ওরা রাইট পারফরমেন্সটা যদি করতে পারে, ইনশাআল্লাহ দলও উপকৃত হবে। ভাই 14, 15, 19, 22, 23 প্রতিটা বিশ্বকাপে দল ঘোষণা করেছেন। এবার বিশ্বকাপে প্রায় 1 দশক পরে মানে আপনি জায়গাটা মিস করেন নিশ্চয়ই। সবসময় এত বছর ধরে এটার সাথে সম্পৃক্ততা ছিল, অবশ্যই এটা মিস করি। তারপরে বাংলাদেশ ক্রিকেটের সাথে আছি, বাংলাদেশের ক্রিকেটের সবসময় মঙ্গল কামনা করি এবং বেস্ট উইশেস অবশ্যই থাকবে যাতে আমাদের দেশ যাতে আরও ভালো ক্রিকেটটা খেলতে পারে। প্রতি মানে দল ঘোষণার সময় আমরা দেখি যে বাংলাদেশ, বিশেষ করে আমাদের অন্য দেশগুলো যদি বলি, আমরা দল ঘোষণা একদম 11 আওয়ারে, একদম লাস্ট দিনে, শেষ মুহূর্তে। এবারও ঠিক তেমনটাই, অলরেডি দল দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমরা এখন দলটা ঘোষণা করতে পারিনি। আপনি তো একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, মানে কেন আসলে দেরিটা হয় অফিসিয়ালি অ্যানাউন্সের জন্য? যদিও দলটা পাঠিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস সবসময় কাজ করে, যেটা আমাদের কিন্তু খেলোয়াড় সংখ্যা খুবই কম, এটা কিন্তু মাথায় রাখতে হয়। প্লাস কিছু যদি ইনজুরি কনসার্ন থাকে তাহলে কিন্তু সবসময় একটা চিন্তা চলে আসে। এটাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে, কারণ সীমিত সংখ্যক খেলোয়াড়ের মধ্যে আমাদেরকে দলটা গঠন করতে হয় এবং প্লাস এখানে যদি কিছু ইনজুরি কনসার্ন যদি থেকে যায়, এই জিনিসটা মাথায় কাজ করে। এর জন্য অপেক্ষা করতে হয় যাতে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে সবার যাতে ফিটনেসটা আপ টু দ্য মার্ক থাকে, দেন দলটা ঘোষণা করা। এখানে তেমন কিছু নেগেটিভ কিছু যে স্কোয়াড আমাদের এখন যে পুলটা আছে আর কি, আমাদের ন্যাশনাল যে পুলটা, এই সবগুলো ক্রিকেটারই কিন্তু আপনিও দেখেছেন, আপনাদের সময় থেকেই আমাদের রাইট, নতুন করে কিন্তু কেউ আসে না। তো এই ক্রিকেটারদেরই একটু স্ট্রেংথটা কি আপনার কাছে জানতে চাই, আর দুর্বলতা যদি কিছু থাকে? স্ট্রেংথ হলো কি আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যদি বেশি না খেলেন, প্লেয়ারদের কিন্তু আপনি মূল্যায়ন করতে পারবেন। আপনি এব্রডে ভালো ক্রিকেটটা খেলতে হবে। আপনি দেখেন আফগানিস্তানের মতো দলে প্রায় 8-9 জন ফ্রন্টলাইনের প্লেয়ার কিন্তু IPL খেলছে বা বিভিন্ন এই জায়গায় খেলছে। তো আমাদের দেশের আপনার টি20 ফরম্যাটের এব্রডে কয়টা প্লেয়ার খেলেন আপনি হাতে গুনতে পারেন, 1-2 জন ম্যাক্সিমাম। লঙ্কান ক্রিকেটে হয়তো একটু বেশি যাচ্ছে, অন্যান্য জায়গায় কিন্তু কম ক্রিকেটার যাচ্ছে। এই জায়গায় যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি বেশি সংখ্যক খেলোয়াড় যদি এক্সপিরিয়েন্সটা আনতে না পারে, এই ফর্মেটে ভালো করা কিন্তু ডিফিকাল্ট হবে। তারপর আমরা এখন চেষ্টা করতেছি একটা যাতে ডোমেস্টিকে টি20 আরও কিছু টুর্নামেন্ট করা যায়, আরও ফ্রন্টলাইনের প্লেয়ারদের নিয়ে যদি আরও কিছু খেলার ব্যবস্থা করা যায়, এই ফর্মেটে ইনশাল্লাহ আশা করছি তখন একটা ভালো দিক দেখতে পারবো। আপনি বলছিলেন যে অনেক বেশি ফ্র্যাঞ্চাইজি, আপনি যেহেতু প্রোগ্রামসের দায়িত্বে আছেন, আমাদের যে কয়েকজন সুযোগ পায় প্রতি বছর, সাকিব যে কয়েক বছর পেয়েছে আপনি জানেন, যাওয়া না যাওয়া নিয়ে একটা বোর্ডের সঙ্গে একটা হ্যাপেনিং সম্পর্ক মোস্তাফিজের ক্ষেত্রে আমরা দেখেছি। মানে অ্যাজ এ অধিনায়ক হিসেবে মানে আপনার কি মনে হয় যে এই দিকটাতে আরেকটু উদার হওয়া উচিত কিনা বা হওয়া যায়? ফ্র্যাঞ্চাইজিতে সবসময় তো আমি যে পক্ষে আছি, কিন্তু এটাও চিন্তা করতে হবে, যেহেতু যেটা বললাম যে আমাদের কিন্তু খেলোয়াড় খুবই কম এবং সীমিত সংখ্যক খেলোয়াড়কে নিয়ে কিন্তু ন্যাশনাল টিমের নার্সিং টিমে পড়তে হয়। এই জায়গায় কিন্তু জাতীয় দলের চিন্তাভাবনাটা আগে। ওই জায়গায় যদি ক্যালেন্ডার যদি আপনার যদি কনফ্লিক্ট হয়, তাহলে কিন্তু এই জায়গাটা আপনাকে এটা অবশ্যই দেশে খেলতে হবে। অন্যান্য দেশ কিন্তু যেমন দক্ষিণ আফ্রিকা, তারপর নিউজিল্যান্ড, তারা কিন্তু একেবারে নতুন স্কোয়াড খেলছে এবং সফলও পাচ্ছে, নতুন প্লেয়ারও পাচ্ছে। বাট 3 ফর্মেটে ওদের কিন্তু 3 ফর্মেটে আলাদা দল করার খেলোয়াড় আছে, যেটা আমরা পারি না। তো সুতরাং আমরা যখন এই জায়গায় চলে আসবো তখন অবশ্যই এটা অ্যাডজাস্ট করা যাবে। আপনার জায়গা থেকে বলছিলেন যে বাংলাদেশের খেলোয়াড় কম, যেহেতু এখন একটা আলাদা জায়গা থেকে কাজ করছেন, খেলোয়াড় তৈরি করার জায়গা থেকে কাজ করছেন, সেই ক্ষেত্রে কি বাংলাদেশ দলের জন্য আলাদা কোনো প্রোগ্রাম, কিংবা এই যে টপ অর্ডার ব্যাটিং এর প্রবলেম, আমাদের পেসারদের ইনজুরি হয়ে গেলে প্রবলেমটা হচ্ছে, সেই জায়গায় কি কোনো আলাদা প্ল্যান আছে? হ্যাঁ, অবশ্যই, কারণ হাই পারফরমেন্সে কিন্তু অবশ্যই প্লেয়ারদের ওই ইন্ডিকেটটা করা হয় যেখানে হয়তো কাকে রেড বলে খেলানো হবে, কাকে
একদম শর্ট T20 খেলা হবে বা ODI খেলানো হবে, এই চিন্তা ভাবনার জন্য হাই পারফরমেন্সে কিন্তু নার্সিংটা করা হয়। এই জায়গায় সেন্টিমেন্ট আপনি এই জায়গায় কিন্তু টাইগার্সে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে। তো এবার প্রোগ্রামটা একটু ডিফারেন্ট দেখবেন ইনশাআল্লাহ। আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ যে কোচগুলি আসছে ওদের সাথে বসে কিন্তু এটার একটা অ্যাডজাস্টমেন্টটা করা হবে। তাহলে ভাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেমনটা বলেছিলেন যে অপশনস কম, তারপর আপনি কিন্তু পাঞ্জিব তামিম কিংবা তাওহিদ হৃদয় এরা কিন্তু আপনাদেরই ফাইন্ডিংস। তো এই জিনিসটা আসলে কি যে T20 বিশ্বকাপ এই তরুণদের উপর আপনাদের কতটুকু প্রত্যাশা থাকবে এবং তারা কতটুকু মেটাতে পারবে? এখন এক্সপেরিয়েন্সের তরুণ, এটা কিন্তু একটা কম্বিনেশন দলের জন্য। এটা কিন্তু সবসময় সব জায়গায় কিন্তু এইভাবে দলটা রেডি করতে হয়। কিছু কিছু ট্যালেন্ট আছে আপনি দেখবেন যে যারা আমাদের এখানে হাই পারফরমেন্সের নার্সিং হয়েছে, এদেরকে কিন্তু ওইভাবে নার্সিং করা হয় যে জাতীয় দলের জন্য রেডি করা। এবং অনেকগুলি খেলোয়াড় আছে এখন জাতীয় দলের জন্য অলমোস্ট রেডি আছে। আশা করছি এদের কাছে সামনে 1-2 বছরের মধ্যে অনেক ভালো কিছু পাবো। এটা টোটাল প্রোগ্রামের উপরে আমরা কাজ করছি, যেটা NCL আছে, তারপরে হাই পারফরমেন্স আছে। তো সব কিছু মিলে আমরা একটা প্রোগ্রাম দিব। একটা অলরেডি NCL নিয়ে কাজ শুরু করেছি আমি ডেভিড। তো এটা নিয়ে আমরা একটা সামনে চেয়ারম্যানের কাছে, NCL-এর যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের কাছে একটা পুরো ক্যালেন্ডার নিয়ে আমরা একটা প্রস্তাব দিচ্ছি, তারপরে করণীয়টা করা হবে।